আদিত্য রোশনাকে জিজ্ঞেস করে, তুমি কবে যাবে? রোশনা বলে, আমি জানি না কবে যাব, কিন্তু শুধু এতটুকু জানি আমি আমার বাচ্চার কথাটা গোপন রাখবো না, আর এই কথাটা ফোনেও বলবো না, আমি সরাসরি সামনাসামনি বলবো। কারণ যে এই কাজটি ঘটিয়েছে সে জেনে বুঝে ঘটিয়েছে। আমি এই কথাগুলো টেলিফোনে বলতে পারবো না। আমি চাই আমার সন্তান গোপনে জন্ম নিক। আমি কারো কাছে কোনো বেনিফিট চাইবো না। আমি আমার নিজের ক্ষমতায় আমার সন্তানকে বড় করব। আমি শুধু স্বীকৃতি চাই। আমি শুধু এতটুকু চাই আমার বাচ্চাকে তার বাবার নাম দিক, তাকে ভালোবাসা দিক, শুধু এতটুকু হলেই হবে। আদিত্য বলে, তোমার সিদ্ধান্ত ঠিক আছে, কিন্তু যে কাজটি করেছে সে কি স্বীকৃতি দেবে এটা? রোশনা বলে, আমি যতটুকু তাকে চিনি সে অস্বীকার করার মতো মানুষ নয়, আর যদি অস্বীকার করে তাহলে আমি এটার জন্য ফাইট করব। শেষ পর্যন্ত লড়ে যাব। আমি আমার মাকে দেখেছি আমার মায়ের লড়াই ছেড়ে দিয়ে কতটা যন্ত্রণা পেয়েছে। শেষ পর্যন্ত আমার মাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। আমি যদি পৃথিবী ছেড়ে যাই তাহলে আমার কোনো কষ্ট নেই, কিন্তু আমি আমার সন্তানকে অন্ধকারে ফেলে দিতে পারবো না। আমি চাই আমার সন্তান জন্মের প্রথম দিন থেকে তার বাবার পরিচয় বাঁচুক। সে শুরু থেকে সবটা জানুক। সে যেন বাবার পরিচয়ে মাথা উঁচু করে বাঁচতে পারে। ওইদিকে লালন তার মাকে বলে, আমি মিনিকে অনেক ভালোবাসি, মিনু আমাকে ভালোবাসে, আমরা দুজনকে ছাড়া বাঁচতে পারবো না। তখন একটি মেয়ে বলে, ওই মেয়েটা তো মাথায় সমস্যা রয়েছে। লালন বলে, একদম বাজে কথা বলবি না, ওর মাথায় সমস্যা নয়, একটু অসুস্থ, তাই বাচ্চাদের মতো করে, ওইটা ঠিক হয়ে যাবে। লালনের মা লালনকে বলে, লালন তুই আমাদের অনেক কষ্ট দিলি, আমাকে তো দিলি, যে মেয়েটা তোকে ছোটবেলা থেকে ভালোবাসে তাকেও কষ্ট দিলি। লালন বলে, ও যে আমাকে ভালোবাসে এটা কি আমার দোষ? ও আমার একটা ভালো বন্ধু। ও আমাকে একবার বলেছে ওই বন্ধুটুকে ভালোবাসা রূপান্তর করতে চায়। আমি তো ওকে সেদিনই বারণ করে দিয়েছি। ওর যেমন ভালোবাসার অধিকার রয়েছে আমারও তো আমার মতো ভালোবাসার অধিকার রয়েছে। লালনের পর তার মাকে বলে, মা আমি চাই তুমি ওই বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাও। আমি জানি ওই বাড়ির মানুষ এটা স্বাভাবিকভাবে নেবে না, তারপর তুমি তোমার দায়িত্ব পালন করো। রোশনা আবার আদিত্যকে বলে, আমি জানি আপনি আমার এই কথাগুলো শুনে অস্বস্তি ফিল করছেন। আদিত্য বলে, না গো, আমি অতটাও খারাপ নই। আমার শুধু এটা ভেবে খারাপ লাগছে তুমি যে উদ্দেশ্যে যাবে সেটা যদি পূরণ না হয় তখন কি হবে? রোশনা বলে, আমার মায়ের দাবিও তো কোনোদিনও মেনে নেওয়া হয়নি। আপনি জানেন আমার মাকে সারা জীবন চোরের মতো বাঁচতে হয়েছে। সমাজ আমার মাকে একঘরে করে রেখেছিল। আমি আমার জীবন থেকে শিক্ষা নিয়েছি। আমার দাবি যদি না মেনে নেওয়া হয় তাহলে আমার দাবি মানানোর জন্য যা যা করা লাগে আমি সব করব, কিন্তু আমি আমার বাচ্চাকে অসম্মানিত হতে দেব না। আদিত্য বলে, আমি জানি রোশনাই, তুমি একটা বুদ্ধিমতী মেয়ে, তাই তুমি যে সিদ্ধান্ত নেবে সেটা ভালোর জন্য নিবে। রোশনাই বলে, আমি জানি এটা আমার জন্য সুবিধার হবে না, অত সহজে আমি সফল হব না, কিন্তু আমার বাচ্চার জন্য এতটুকু কষ্ট আমি করতে রাজি আছি। আদিত্য বলে, আমরা অনেকেই ঠিক সময় কাজটা করতে পারি না, কিন্তু তুমি সাহস দেখে করছো, এটা দেখে আমার ভালো লাগছে। রোশনাই বলে, হ্যাঁ স্যার, আমি সাহস দেখাচ্ছি, আমি আমার বাচ্চার জন্য সাহস দেখাচ্ছি। এই অন্যায়টা যদি না ঘটতো তাহলে তো আমি কাউকে কিছু বলতেও যেতাম না। যে আগমন হচ্ছে তার ব্যাপারে তো আমার পার্টনারের জানা দরকার। তাই আমি আবারও বলছি, আমার মনে হয় না সে অস্বীকার করবে, আর যদি অস্বীকার করে সে ব্যবস্থা আমার জানা আছে। আমি নিজের সবটুকুতেই সেটা চেষ্টা করব। তারপরে আমি আমার সন্তানকে তার বাবার পরিচয় পাইয়ে দেব। আমি যেভাবে বড় হয়েছি আমি আমার সন্তানকে সেভাবে বড় হতে দেব না। আদিত্য রোশনাকে বলে, রোশনা তোমার যদি কোনো হেল্প লাগে তুমি জাস্ট একটাবার আমাকে ফোন করবে, আমি সবসময় তোমার পাশে রয়েছি। রোশনা বলে, থ্যাংক ইউ আদিত্য, আমি প্রথমে হয়তো আপনাকে ভুল বুঝেছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পারছি বিপদে আমার প্রকৃত বন্ধুকে। আদিত্য বলে, তুমি আমাকে শুরুতে ভুল বুঝোনি, শুধুমাত্র তোমার জন্য আমি অন্ধকার জীবন থেকে আলোতে ফিরতে পেরেছি। তোমার মতো মেয়ে আমি জীবনও দেখিনি। শুধু এটাই ভেবে অবাক লাগছে তোমার মতো মেয়ে একটা মানুষের জীবনে থাকার পরও সে কিভাবে অন্য মেয়ের জীবনের সাথে জড়ায়। আদিত্যের পর ওখান থেকে চলে যায়। অন্যদিকে লালনের মা লালনকে বলে, একদিন বড়লোক বাড়ির মানুষেরাই তোর বাবার টাকা লুটপাট করে তাকে পথের ফকির বানিয়েছে, তাকে নিঃস্ব করে দিয়েছিল। তোর বাবা তো তাদের বিশ্বাস করেছিল, কিন্তু বিশ্বাস করে শেষমেশ কি হলো? তোর বাবা তো ঠকলো। কারা এই কাজটা করলাম না জানতেও পারলাম না। এই আঘাত সহ্য না করতে পেরে তোর বাবাই পৃথিবী ছেড়ে চলে গেল। সুযোগ বুঝে আত্মস্বজন আমাদের পথে বসিয়ে দিল। আমি বড় লোকদের ঘৃণা করি। লালন বলে, একজন মানুষ দোষ করেছে বলে তুমি পৃথিবীর বাকি লোকদের তো আর দোষ দিতে পারো না। লালনের মা বলে, আমাকে ওই রকম যুক্তিতে কোনো লাভ নেই, সব বড় লোকরা একরকম, আর তুই সেই বড় লোকদের কাছে মাথা নত করছিস। লালন বলে, মিনি বাবা মা অতটা বড় লোক নয়, কোনো মতে সংসার চলে আর কি। আর মেয়েটা তো অসুস্থ, ও কাউকে বিয়ে করতে পারবে না, কেউ তাকে বিয়েও করবে না। তুমি জানো মিনি আমাকে অনেক ভালোবাসে, মিনি আমাকে বিয়ে করতে চাই, আমিও তাকে বিয়ে করতে চাই। লালনের মা কান্না করে আর বলে, আমি ভেবেছিলাম তুই একদিন অনেক বড় হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে তোর বাবাকে যারা ঠকিয়েছিল তাদের থেকে তুই প্রতিশোধ নিবি। লালন বলে, বাবাকে যারা ঠকিয়েছিল আমি তাদের কাউকে চিনতাম না, শুধু এতটুকু জানি ওকালতিতে বাবার অনেক প্রসার ছিল, আর বাবার একটা বন্ধু ছিল, সে বাবার থেকে সব ক্লায়েন্ট নিয়ে যেত, এমনকি বাবার কাছ থেকে সব টাকা পয়সা নিয়ে গিয়েছে, বাবার সব আয় করার সব টাকা নিয়ে গিয়েছিল। বাবা তো তোমাকেও সে বন্ধু নাম বলেনি, আমি কিভাবে জানবো? লালনের মা বলে, তোর বাবা তো আঘাতটা সহ্য করতে পারলো না, আমি সবটা জানতেও পারিনি, কিন্তু আমি নিশ্চিত তোর বাবার পেশার লোকই তোর বাবাকে খুন করেছে। এইটা আমি কোনোদিন ভুলতে পারবো না। এই আগুনে পুড়ছি আমি এত বছর ধরে। আমি ভেবেছিলাম বড় হয়ে তুই অপরাধীকে খুঁজে বের করবি। লালন বলে, আমি কি হাওয়ায় খুঁজবো নাকি? আমি তো কাউকে চিনি না। লালনের মা বলে, তোর বাবার সাথে যারা তখন প্র্যাকটিস করতো তাদের কাছে গিয়ে তো খোঁজ করতে পারিস। লালন বলে, তুমি তো এতদিন করনি কেন? লালনের মা বলে, তোর আত্মীয়স্বজন আমাদের রাস্তায় নেমেছে, তুই কি ভেবেছিস আমি তাদেরকে খোঁজ করিনি? কিন্তু আমাকে তারা বাড়ির ভিতরে ঢুকতে দেয়নি। লালন বলে, তাহলে আমাকে কিভাবে ঢুকতে দেবে? লালনের মা বলে, তোর পরিস্থিতি তো আর আমার মতো নয়, তুই একটা ছেলে,
লায়ন বলে এসব করে কি লাভ মা, বাবা তো আর ফিরে আসবে না। লায়নের মা বলে তোর বাবা হয়তো ফিরে আসবে না, কিন্তু যারা আমাদের সাথে এটা করেছে তাদের তো শাস্তি হবে। লায়ন বলে তার সাথে আমার বিয়ের কি সম্পর্ক? লায়নের মা বলে সম্পর্ক আছে, তুই সেরকম একটা বড়লোক বাড়িতে আবার বিয়ে করতে চাইছিস। রাজপ্রাসাদের মানুষদের আমি ঘেন্না করি। লালন বলে তুমি তোমার ব্যক্তিগত আঘাতের জন্য কথাগুলো বলছো। আমি মিনিকে ভালোবাসি, আমি মিনিকে বিয়ে করতে চাই। তুমি আমার একটা কথা শোনো, তুমি মিনি বাবার সাথে অন্তত একবার কথা বলো, কথা বলে দেখো ওনারা কি বলে। আমি নিজে তোমাকে নিয়ে যাব। এখন আমি যাই, আমার কাজ রয়েছে। আমি ফিরে এসে তোমার মতামত শুনবো। পরের দিন সকালে আরণ্যকদের বাড়ি সবাই বসে চা খাচ্ছিল। জেঠু বর্মাকে ডাকতে থাকে। জেঠু মৌসুমীকে বলে তাড়াতাড়ি বাজারে ব্যাগটা দাও, আমি বাজার থেকে আসি। মৌসুমী বলে অন্তত চাটা তো খেয়ে যাও। জেঠু বলে না না, আমার দেরি হয়ে যাচ্ছে। বড়মা আবার বলে আমি চাটা নিয়ে আসছি, তুমি দাঁড়িয়ে খাও, তোমার তো আবার চা না খেলে ভালো লাগে না। জেঠু বলে আমার সব ভালো লাগে, তুমি ব্যাগটা নিয়ে আসো। মৌসুমীর পর ব্যাগ এনে দেয়। জেঠু ব্যাগ নিয়ে বাজারের দিকে যায়। তখনই কলিং বেল বাজে। তনুশ্রী আরণ্যককে বলে সাত সকালে কে আসলো? আরণ্যক বলে তোমরা বসো, আমি দেখছি। আরণ্যক দরজা খুলতে যাওয়ার আগে জেঠুকে বলে জেঠু এত তাড়াহুড়ো কেন করছো? সবাই তো বসে চা খাচ্ছে, চাটা অন্তত খেয়ে যাও। আরণ্যক মৌসুমীকে বলে বড়মা চাটা নিয়ে আসো। মৌসুমী চা নিয়ে আসে জেঠুর জন্য। আরণ্যক জেঠুকে বলে জেঠুমনি তোমার সাথে কিছু কথা আছে। শতক মিনির বিয়ে বলে কথা। জেঠু বলে দেখতে দেখি তুই আবার এসবের মধ্যে কেন ঢুকছিস? আরণ্যক বলে কি আশ্চর্য, আমি মাথায় ঘামাবো না তো কে ঘামাবে? মিনি আমার বোন হয়। আবারও কলিং বেল বাজে। আরণ্যক জেঠুকে বলে তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি দেখছি কে এসেছে। আরণ্যক দরজা খুলে দেখে রোশনাই দাঁড়ানো। আরণ্যক রাগান্বিত গলা রোশনাইকে বলে তুমি এখানে কি করছো? কিছু কি ফেলে গিয়েছো? আমাকে বলতে পারতে, আমি কুরিয়ার করে পাঠিয়ে দিতাম। রোশনাই বলে ফেলে তো গিয়েছি অনেক কিছু, সব কি আর কুরিয়ার করে পাঠানো যায়? তনুশ্রী জিজ্ঞেস করে বাদশা কে এলো? জানোই বলে দাঁড়াও জেঠুমনি, আমি দেখে আসছি। তখন আরণ্যক দরজা খুলে দেয়। রোশনাই ভিতরে ঢুকে। রোশনাইকে দেখে তো সবার চোখ কপাল উঠে যায়, শুধুমাত্র জেঠু আর বর্মার মুখে হাসি ফুটে। রোশনাইকে দেখে তনুশ্রী, জাহ্নবী আর বাদশা এগিয়ে আসে। জাহ্নবী বাবলুকে ডাকে। মৌসুমী রোশনাইকে জিজ্ঞেস করে রোশনাই তুই এখানে? রোশনাই বলে হ্যাঁ বর্মা, আমি এলাম, তোমরা ভালো আছো? রোশনাইকে এরপর জেঠুমনি আর মৌসুমীকে প্রণাম করে। বাবলু এসে রোশনাইকে বলে ও এখানে কি করছে? আমার বাড়িটাকে হোটেল নাকি যে যখন যে ব্যাপার চলে আসবে? তনুশ্রী বলে কি হলো রোশনাই, তুমি এখানে কি করছো? আমরা তো শুনেছি তুমি ওখানে কাউকে জুটিয়ে ফেলেছো, তাহলে এখানে তোমার কি দরকার? বাবলু আবার রোশনাইকে বলে তুমি যে আমাদের বাড়িতে ঢুকেছো, আমাদের পারমিশন নিয়েছো? রোশনাই কোনো উত্তর দেয় না। জেঠু রোশনাইকে জিজ্ঞেস করে রোশনাই কেমন আছিস? রোশনাই বলে ভালো আছি জেঠু। এটা থেকে তনুশ্রী বলে এই মেয়ে আমাদের কথার উত্তর কেন দিচ্ছ না? তনুশ্রী বড় মা জেঠুকে বলে তোমরা কি প্ল্যান করে ডেকেছো তোমাদের মেয়ের বিয়ে দেওয়ার জন্য? মৌসুমী বলে না না, আমরা তোকে ডাকিনি, আমরা জানি এই বাড়িতে আমাদের কথা কোনো দাম নেই, ওকে আমরা কোন সহজে ডাকবো। তনুশ্রী আবার চিৎকার করে বলে তাহলে ও এখানে কেন এসেছে? তখন ওখানে গরিমা চলে আসে। গরিমা রোশনাইকে জিজ্ঞেস করে রোশনাই তুমি এখানে কি করছো? জাহ্নবী গরিমাকে বলে তখন থেকে তো আমরাও একই কথা জিজ্ঞেস করছি, কিন্তু ও কোনো উত্তরে দিচ্ছে না। গরিমা বলে দুদিন আগে তোমার সাথে দেখা হলো, তখন তো তুমি এই ব্যাপারে কিছুই বললে না। আর এই বাড়িতে তোমার কি দরকার? এই বাড়ির মানুষ তোমাকে দয়া করে থাকতে দিয়েছিল, আমার হাজবেন্ডের মন বড় তাই তোমাকে সাহায্য করেছিল, তুমি তো ওই জায়গায় মানুষ পেয়ে গিয়েছো, এখানে কেন এসেছো তাহলে? রোশনাই বলে স্যারদের সাথে আমার কিছু দরকার রয়েছে তাই আমি এসেছি। আরণ্যক বলে তোমার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই, তাহলে দরকার কিসের? রোশনাই বলে আপনার দরকার না থাকতে পারে, আমার তো রয়েছে। আর আপনি কথাটা না শুনে কিভাবে বলছেন দরকার নেই? আরণ্যক জোর গলায় বলে তোমাকে একটা কথা বলে রাখে রোশনাই, তোমার সাথে আমার সব দরকার ফুরিয়ে গিয়েছে, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আর আমার কাছে যদি তোমার কোনো দরকার থাকতো তুমি ফোন করে বলতে পারতে, এখানে আসার কি দরকার ছিল? রোশনাই বলে আমি আপনার বাড়িতে এসেছি বলে আপনার অস্বস্তি হচ্ছে, আপনি রাগারাগি করছেন। আরণ্যক বলে আমি যাকে তাকে কেন আমার বাড়িতে ঢুকতে দেবো? তুমি কেন এসেছো আমার বাড়িতে? আর তুমি মুম্বাইতে যেরকম জীবনযাপন করছো সেটা দেখার পর তুমি কিভাবে ভাবলে তোমাকে আমি এই বাড়িতে অ্যালাউ করবো? তোমার যদি সত্যি কিছু বলার থাকে তুমি সবার সামনে বলো। রোশনাই সবার কাছে ক্ষমা চেয়ে নেয়। রোশনাই বলে দেখো তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও, যে ঘটনাটা আমি বলতে যাচ্ছি তার মধ্যে আমার কোনো হাত ছিল না। রোশনাই এরপর বমটি ফাটায়। রোশনাই সবার সামনে আরণ্যককে বলে স্যার যে আমি আপনার বাচ্চার মা হতে চলেছি। এইটি শুনে তো সবার চোখ কপাল উঠে যায়, সবাই বিশ্বাসই করতে পারে না রোশনাই এটা কি বললো।